তো আজকের পর্বে আমরা ট্রান্সলেশনে নাউনের ব্যবহার শিখব, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কিভাবে নাউনকে ব্যবহার করতে হয়। চলুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আয়ত্ত আনার চেষ্টা করি। আচ্ছা, আমরা ট্রান্সলেশনের গতদিন একটি বেসিক ফর্মুলা শিখেছিলাম। সেই বেসিক ফর্মুলাটি কি আবার একটু রিক্যাপ করি। কে বা কারা অথবা কি সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে আমরা একটা ভার্ব বসাবো, এরপরে কাকে অথবা কি অর্থাৎ অবজেক্ট বসাবো, কিভাবে, কোথায়, কখন, কেন এই শব্দগুলোর উত্তর যখন আমরা পেয়ে যাব, এই শব্দগুলো বেসিক্যালি আমাদেরকে ভার্বের উত্তরটা বের করে দিবে। আচ্ছা, তো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি একটি বিষয় বলেছিলাম, সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে প্রথমে ভার্ব বের করতে হবে। আপনি যদি ভার্বকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে পারেন, তাহলে আপনার ট্রান্সলেশনের কাজ 50% শেষ, বাকি 50% আপনি স্ট্রাকচার ফলো করে করে ডেভেলপ করবেন। আচ্ছা, তাহলে আরেকটি ট্রিক্স আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বাংলা বাক্যে ভার্ব মূলত বাক্যের শেষে অবস্থান করে সচরাচর। তাহলে চলুন প্রথম সেন্টেন্সটি থেকে আমরা ভার্বটি বের করার চেষ্টা করি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে এই বাক্যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া ইংরেজি কি? ইনক্রিজ, ইনহ্যান্স বা অগমেন্ট। ওকে, ফাইন। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা শিখিয়েছিলাম যে ভার্বকে আমরা প্রশ্ন করব। ভার্বকে যখন আমরা প্রশ্ন করব, তখন ভার্ব আমাদেরকে যে উত্তর বের করে দিবে, সেই উত্তরটিকে আমরা সাবজেক্ট, অবজেক্ট বা অ্যাডভার্ব হিসেবে গ্রহণ করব। সো দেখা যাক, বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা প্রশ্ন করব কে বৃদ্ধি পাচ্ছে, উত্তর আছে কিনা দেখুন তো। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কে মানে ব্যক্তির উত্তর দিবে, কিন্তু এখানে কোনো ব্যক্তি নেই। কারা? ব্যক্তি নেই। কি বৃদ্ধি পাচ্ছে? আচ্ছা, উত্তর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখন অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কিসের? খেয়াল করে দেখুন, বাংলাদেশের। ওকে, ফাইন। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি ইংরেজি কি? অর্থনৈতিক হচ্ছে ইকোনমিক, প্রবৃদ্ধি মিন্স গ্রোথ। আচ্ছা, তাহলে দা ইকোনমিক গ্রোথ। আচ্ছা, তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কার? বাংলাদেশের। দা ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। কেমন? ওকে, ফাইন। এখন একটা মজার বিষয় খেয়াল করবেন, যদি সাবজেক্টের মধ্যে কখনো অফ থাকে, তাহলে সেটা অফের ঠিক আগে যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে মূল সাবজেক্ট। যেমন ধরুন দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কি বাংলাদেশকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করবেন না ইকোনমিক গ্রোথকে গ্রহণ করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অফের পূর্বের অংশটি কি মূল সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তাহলে ইকোনমিক গ্রোথ এটি হচ্ছে মূল সাবজেক্ট। তো ইকোনমিক গ্রোথ হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা লিখবো কি? সাবজেক্ট পেয়েছি, এবার আমরা লিখবো ভার্ব। ভার্ব হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কাকে বৃদ্ধি পাচ্ছে? উত্তর আছে কি? নেই। ওকে, ফাইন। কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখি উত্তর পাই কিনা। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা উত্তর পেয়েছি। কোথায় বৃদ্ধি পাচ্ছে? উত্তর আছে কি? নেই। কখন বৃদ্ধি পাচ্ছে? উত্তর নেই। কেন বৃদ্ধি পাচ্ছে? সেটিরও উত্তর নেই। তাহলে আমরা শুধু কিভাবে অংশের উত্তর পেয়েছি, সো এটাকে আমরা লিখে দিব দিন দিন। দিন দিন ইংরেজি কি? ডে বাই ডে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে কি বসালাম? কে, কারা অথবা কির উত্তরটাকে বের করলাম, ভার্ব বসালাম, অবজেক্ট ছিল না, আমরা অ্যাডভার্ব বসিয়ে সেন্টেন্সটিকে ট্রান্সলেট করে ফেললাম। ওকে, সো নেক্সট টু দ্য অ্যানাদার সেন্টেন্স। চলুন, দ্বিতীয় বাক্যটিতে কি লেখা আছে? স্বর্ণলতা ফলিয়া নামের একজন নারী মুক্তিযোদ্ধা এখনো স্টিল তেজগাঁও বস্তিতে বাস করেন। তাহলে প্রথম কাজটি হচ্ছে আমাদের ভার্বকে খুঁজে বের করা। ভার্ব হচ্ছে বাস করেন। ওকে, এখন প্রশ্ন, কে বাস করেন? আচ্ছা,
কে বাস করেন? দেখুন উত্তর বের হচ্ছে স্বর্ণলতা ফলিয়া নামের একজন নারী মুক্তিযোদ্ধা। এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, একটি বড় অংশ সাবজেক্ট। তাহলে যদি কোথাও লেখা দেখেন যে ধরেন রবি নামের একজন শিক্ষক, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো ইংরেজিতে? এ ম্যান নেমড রবি। ধরেন লেখা আছে যে স্বর্ণলতা ফলিয়া নামের একজন নারী, তাহলে এ উইমেন নেমড স্বর্ণলতা ফলিয়া। অর্থাৎ যদি কখনো এই ধরনের বাক্য লেখা থাকে, সেটাকে আমরা যেভাবে সাজাই সেটা হচ্ছে তিনি নারী, পুরুষ বা তার যে পরিচয় সেই অংশটিকে আমরা আগে দেই। অর্থাৎ একজন নারী মুক্তিযোদ্ধা, তাহলে আমরা লিখবো এ উইমেন ফ্রিডম ফাইটার, একজন নারী মুক্তিযোদ্ধা। খেয়াল করে দেখুন তো, এটি হচ্ছে তার মূল পরিচয়। তার নাম কিন্তু তার এখানে মূল পরিচয় না, কারণ তার সম্পর্কে অতিরিক্ত কিছু কথা বলা হয়েছে। সেই অতিরিক্ত কথাটাই হচ্ছে তার মূল পরিচয় বা তার ডেজিগনেশন। তাহলে এ উইমেন ফ্রিডম ফাইটার, একজন নারী মুক্তিযোদ্ধা। নামের শব্দটিকে ইংরেজিতে লেখা হয় নেমড, NAMED, নেমড। নাম কি? স্বর্ণলতা ফলিয়া। স্বর্ণলতা ফলিয়া। তাহলে এই পুরো অংশটিকে হচ্ছে সাবজেক্ট। এখন আমরা বাস করেন, তো বাস করেন ইংরেজি হচ্ছে কি? তিনি এখনো বাস করছেন, মানে বর্তমানে তিনি বাস করেন। তাহলে বাস করেন ইংরেজি হচ্ছে লিভ। যেহেতু স্বর্ণলতা ফলিয়া হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা লিখবো কি? স্টিল লিভস, এখনো বাস করেন। কেমন? আচ্ছা, কাকে বাস করেন? কি বাস করেন? দেখুন তো উত্তর আছে কিনা? উত্তর নেই। কিভাবে বাস করেন? উত্তর আছে? নেই। কোথায় বাস করেন? জি, উত্তর আছে। ইন তেজগাঁওন স্লাম, তেজগাঁও বস্তিতে। কোথায় বাস করেন? তেজগাঁও বস্তিতে। কখন বাস করেন? উত্তর আছে কিনা? নেই। কেন বাস করেন? সেটিরও উত্তর নেই। তাহলে আমরা যে অংশের উত্তর পেয়েছি সেটাকেই আমরা সিকোয়েন্সিয়ালি সাজিয়ে দিব। তাহলে আশা করি এই সেন্টেন্সটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাক্যের এক একটি অংশকে কিভাবে আমরা সাজাবো। প্রথমে আমরা ভার্বকে বের করব, এরপর আমরা ভার্বকে প্রশ্ন করে সাবজেক্টকে বের করব। সাবজেক্ট বের করার পরে সাবজেক্ট ভার্ব, দেন অবজেক্ট থাকলে সেটা বসাবো। অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা সেন্টেন্স শেষ করব। ওকে, আশা করি আমার এক্সাম্পলের মাধ্যমে আপনারা বিষয়টা ধরতে পেরেছেন। 3 নম্বর বাক্যটি আমরা দেখব। গতকাল অনুষ্ঠানে অনেক লোক উপস্থিত ছিল। আচ্ছা, তাহলে এই বাক্যে ভার্ব হচ্ছে কি? ছিল। তো ছিল ইংরেজি কি? ওয়ার। আচ্ছা, বা উপস্থিত ছিল, ছিল ইংরেজি হচ্ছে ওয়ার বা ওয়াজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কে উপস্থিত ছিল? কে উপস্থিত ছিল? উত্তর আছে কি? নেই। কারা উপস্থিত ছিল? উত্তর আছে। অনেক লোক। তাহলে অনেক লোক হচ্ছে সাবজেক্ট। আমরা জানি লোক ইংরেজি হচ্ছে কি? ম্যান বা পিপল। তাহলে আমরা লিখতে পারি মেনি পিপল। কেমন? অনেক লোক। আচ্ছা, ছিল ইংরেজি হচ্ছে কি? ওয়াজ বা ওয়ার, কিন্তু যেহেতু পিপল আছে আমরা লিখবো ওয়ার। মেনি পিপল ওয়ার। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কাকে ছিল? দেখুন তো উত্তর আছে কিনা? নেই। কি ছিল? উপস্থিত ছিল, তার মানে প্রেজেন্ট। কি ছিল? উপস্থিত ছিল, অর্থাৎ প্রেজেন্ট। আচ্ছা, তাহলে মেনি পিপল ওয়ার প্রেজেন্ট, অনেক লোক ছিল উপস্থিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ছিল? দেখুন তো উত্তর পাই কিনা? কিভাবে ছিল? উত্তর পাচ্ছি না। কোথায় ছিল? উত্তর আছে অনুষ্ঠানে। তাহলে ইন দা প্রোগ্রাম। আচ্ছা, কখন ছিল? উত্তর আছে কি? গতকাল ছিল। তাহলে ইয়েস্টারডে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, খুব সহজেই বোঝার কথা, এটা আসলে খুব কঠিন কিছু না। দেখুন, আমি ভার্ব বের করে তারপর সাবজেক্টকে বের করছি, তারপরে সিস্টেমেটিক্যালি সবগুলো উত্তর বেরিয়ে যাচ্ছে এবং আমি সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা এইভাবেই চেষ্টা করে দেখুন, বাসায় প্র্যাকটিস করুন। আশা করি অনুবাদ নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো দুর্বলতা থাকবে না ইনশাআল্লাহ।
আচ্ছা, এবার আসুন, তারা 2 দিন ব্যাপী একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই বাক্যের ভার্বটি একটু বের করার চেষ্টা করুন তো আপনারা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আয়োজন করেছিল, এই অংশটি হচ্ছে ভার্ব। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে আয়োজন করা ইংরেজি কি? অ্যারেঞ্জ বা অর্গানাইজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আবার আমরা স্ট্রাকচারে ফিরে যাচ্ছি। দেখুন, বেসিক ফর্মুলাতে ফিরে যাচ্ছি। কে আয়োজন করেছিল? উত্তর আছে কি? নেই। কারা আয়োজন করেছিল? তারা। তাহলে তারা ইংরেজি হচ্ছে দে। আয়োজন করেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, দে অ্যারেঞ্জড। আচ্ছা, তারা আয়োজন করেছিল। তারা কাকে আয়োজন করেছিল? উত্তর আছে কি? নেই। কি আয়োজন করেছিল? একটি বিতর্ক প্রতিযোগিতা। এখন প্রশ্ন হচ্ছে, একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছিল। বিতর্ক প্রতিযোগিতার সাথে দেখুন আবার একটু মডিফায়ার ইউজ করা হয়েছে, সেটি হচ্ছে 2 দিন ব্যাপী। কি ইউজ করা হয়েছে? 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী একটি বিতর্ক প্রতিযোগিতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট হচ্ছে কি বড় অবজেক্ট আমরা পাচ্ছি। তাহলে সেটি হচ্ছে 2 দিন ব্যাপী। ইংরেজিটা কি দেখুন, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, সেগুলোকে আপনারা কিভাবে ইংরেজিতে লিখবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 দিন ব্যাপী, তাহলে এ টু ডে লং ডিবেট কম্পিটিশন। 2 দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা। আচ্ছা, একটু খেয়াল করুন, তাহলে আমি যদি বলতাম 3 দিন ব্যাপী, তাহলে কি হতো? এ 3 ডে লং। 4 দিন ব্যাপী, এ 4 ডে লং। 7 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী ঈদ আয়োজন। তাহলে সেটা কি ইংরেজি হবে? এ 7 ডে লং। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী বা 7 দিন ব্যাপী কোন শব্দ বা সেন্টেন্স যদি থাকে, সেটাকে লেখার নিয়ম হচ্ছে এ, তারপর সংখ্যাটি লিখবেন, তারপরে দিন বা লম্বা সময়টা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে তারা দে অ্যারেঞ্জ এ 2 ডে লং ডিবেট কম্পিটিশন। তারা 2 দিন ব্যাপী একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছিল। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে এটাকে সাজিয়েছি আমি। ওকে, এবার আসুন আমরা আরেকটি বাক্যের অনুবাদ করার চেষ্টা করি একই স্ট্রাকচার ফলো করে। তারা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করলো। আচ্ছা, তাহলে আমরা আবারও একই নিয়মে ভার্বকে খুঁজে বের করব। ওকে, ভার্ব হচ্ছে গঠন করা। আচ্ছা, গঠন করা ইংরেজি কি? ফর্ম। গঠন করা ইংরেজি হচ্ছে ফর্ম। ওকে ফাইন। তাহলে কে বা কারা গঠন করলো? উত্তর বেরিয়ে আসছে তারা গঠন করলো। দে গঠন করলো মানে কি এখন করেছে? না, আগে করেছে। যেহেতু আগে করেছে মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। দে ফর্মড, তারা গঠন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, কাকে গঠন করেছিল? উত্তর আছে কি দেখেন? না, কোন ব্যক্তির উত্তর পাচ্ছি না আমরা। কি গঠন করলো? 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি। তারা মূলত একটি কমিটি গঠন করেছিল, সেই কমিটিটা ছিল 5 সদস্য বিশিষ্ট। তাহলে অবজেক্ট হিসেবে আমাদেরকে এই পুরো অংশটিকেই নিতে হবে। ঠিক আছে? তাহলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এই যে এই সেন্টেন্সটিকে আমি এখানে 2 দিন ব্যাপী যেভাবে লিখেছি, ঠিক একই নিয়মে আমি এটা লিখব। 5 সদস্য বিশিষ্ট। তাহলে এ 5 মেম্বার কমিটি। কেমন? এ 5 মেম্বার কমিটি। আশা করি বুঝতে পেরেছেন যে কত সহজে আমরা একটি বেসিক ফর্মুলার সাহায্যে এইভাবে অনুবাদ করতে পারি। যদি আমার এই ক্লাস দ্বারা আপনারা সামান্যতম উপকার হয়, তাহলে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।